সরকারি হাজী কোরবানী মেমোরিয়াল কলেজের ছাত্রছাত্রীরা তোমাদের সকলকে ভার্চুয়াল ক্লাসে স্বাগত। আমি রাশিদা জেসমিন, সহকারী অধ্যাপক প্রাণীবিজ্ঞান। আমরা পড়ছিলাম হিউম্যান ফিজিওলজি, জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় হিউম্যান ফিজিওলজি। এই চ্যাপ্টার থেকে আমরা ব্লাড অ্যান্ড সার্কুলেশন, রক্ত এবং সঞ্চালন এ সম্পর্কে বিগত দুটি ক্লাসে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে জেনেছি। বিগত দুটি ক্লাসে আমরা যে বিষয়গুলি সম্পর্কে জেনেছি সেগুলি হচ্ছে রক্তরস বা প্লাজমা এবং রক্তকণিকা। এগুলি ছিল রক্তের উপাদান। তো রক্তের এই উপাদানগুলি সম্পর্কে আমরা ডিটেলসে গত দুটি ক্লাসে জেনেছি। রক্তরস সম্পর্কেও ডিটেলসে জেনেছি এবং তিন ধরনের যে রক্তকণিকা আছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা, এদের গঠন এবং এদের কাজ সম্পর্কেও আমরা বিস্তারিত জেনেছি। তো আজকে আমরা যে বিষয়টি পড়ব সেটি হচ্ছে রক্ততঞ্চন বা ব্লাড ক্লটিং, অর্থাৎ রক্ত জমাট বাঁধার যে প্রক্রিয়া, সে বিষয়টি সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, রক্ততঞ্চন বলতে আমরা কি বুঝি এই বিষয়টি সম্পর্কে প্রথমে জেনে নিই। দেখো যে মানব দেহে রক্ত বাহিকার অভ্যন্তরে কিন্তু রক্ত জমাট বাঁধে না, অথচ কোথাও কেটে গেলে সেখানে রক্ত জমাট বাঁধে। কেন বাঁধে এবং কিভাবে বাঁধে সে বিষয়টি সম্পর্কেই আজকে আমরা জানব। তো মানব দেহে রক্ত বাহিকার অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না, কারণ হচ্ছে বাহিকার অন্তঃস্থ প্রাচীর থাকে মসৃণ এবং রক্তে হেপারিন নামক এক ধরনের মিউকোপলিস্যাকারাইড সংবহিত হয়। দেহের কোথাও যদি ক্ষতের সৃষ্টি হয়, তার ফলে রক্তবাহিকার এন্ডোথেলিয়াম ক্ষতিগ্রস্ত হয় এবং রক্তপাত বন্ধের উদ্দেশ্যে ও সংক্রমণ প্রতিরোধে যে জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ায় ফাইব্রিন জালক সৃষ্টির মাধ্যমে ক্ষতস্থানে রক্তকে থকথকে পিণ্ডে পরিণত করে, সেই প্রক্রিয়াকে রক্তের জমাট বাঁধা বা রক্ততঞ্চন বা ব্লাড ক্লটিং বলে। তো 13টি ক্লটিং ফ্যাক্টর রয়েছে, তার মধ্যে 4টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 4টি হচ্ছে ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রোম্বোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম। তো এই উপাদানগুলির মাধ্যমে কিভাবে রক্ত জমাট বাঁধে সেই প্রক্রিয়াটি আমরা এখন দেখব। এখানে দেখো, আমি একটি চিত্র এনেছি। ক্ষতিগ্রস্ত এন্ডোথেলিয়াম ও বিমুক্ত অনুচক্রিকা, তার মানে রক্তবাহিকা যেখানে কেটে যায় সেই রক্তবাহিকার ভেতরের দিকের যে আবরণটি, এটিকে বলা হয় এন্ডোথেলিয়াম। আর কোথাও কেটে গেলে সেখানে অনুচক্রিকা বিমুক্ত হয়ে যায় বা মুক্ত হয়ে যায়। অনুচক্রিকা সম্পর্কে আমরা বিগত ক্লাসে জেনেছি, অনুচক্রিকা বা প্লেটলেট। তো এই রক্তের এক ধরনের কণিকা অনুচক্রিকা। এই অনুচক্রিকা কিন্তু মেইনলি রক্ত জমাট বাঁধায় সহায়তা করে। তো আমরা আরো একটি ছবি দেখি। এখানে দেখো যে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াগুলি পরপর এই ছবিতে দেয়া আছে। যে কোথাও কেটে গেলে এখানে একটা কাটা জায়গা আমরা দেখতে পাচ্ছি, যেখান দিয়ে লোহিত কণিকা, অনুচক্রিকা এগুলি বের হয়ে যাচ্ছে। এরকম একটা অবস্থায় আমরা প্রথম চিত্রটি দেখতে পাচ্ছি। এগুলি হচ্ছে অনুচক্রিকা, এগুলি হচ্ছে লোহিত রক্তকণিকা। আমরা বিগত ক্লাসগুলিতে একটি ভিডিওর মাধ্যমে 3 ধরনের রক্তকণিকা কোনটি কেমন দেখতে সে বিষয়গুলি কিন্তু জেনেছিলাম। আশা করি তোমাদের বিষয়গুলি মনে আছে। তো এখন দেখো যে স্বাভাবিক অবস্থায় এন্ডোথেলিয়াম কোষ থেকে
ক্ষরিত বিশেষ অণুর প্রভাবে রক্ত প্রবাহের সময় অণুচক্রিকাগুলো এই এন্ডোথেলিয়াম সংলগ্ন হওয়া থেকে বিরত থাকে। আর এন্ডোথেলিয়াম সংলগ্ন হয় না বলেই তখন কিন্তু রক্ত জমাটও বাঁধে না। তো কিন্তু বাহিকায় যদি এরকম ক্ষতের সৃষ্টি হয় তখন সেই অঞ্চলের বা সেই এন্ডোথেলিয়াম বাহিকার সেই স্থানের যেই অণুচক্রিকাগুলি রয়েছে সেগুলি কোলাজেন তন্তুর সংস্পর্শে আসে। তো এই কোলাজেন তন্তুর সংস্পর্শে আসলেই এগুলো স্ফীত হয় এবং এই অণুচক্রিকার চারপাশ থেকে ক্ষণপথ বের হয় এবং বিপুল পরিমাণ এডিপি ক্ষরণ করে। এডিপি কি? অ্যাডিনোসিন ডাইফসফেট। এই এডিপির সক্রিয়তায় আশেপাশের অণুচক্রিকাগুলিও কিন্তু তখন একসাথে এসে স্তূপাকারে এরকম জমা হয়, যেমন এখানে জমা হচ্ছে। এরপরে রক্তবাহিকার ক্ষতস্থানে অণুচক্রিকা এবং ক্ষতস্থানের টিস্যু থেকে প্রোথ্রম্বিন সক্রিয়কারী এনজাইম ক্ষরিত হয়, বা আমরা বলতে পারি এটা এক ধরনের রাসায়নিক অ্যাক্টিভেটর। তো এই পদার্থ আবার কি করে? ক্যালসিয়ামের সহায়তায় রক্তরসে অবস্থিত নিষ্ক্রিয় প্রোথ্রম্বিনকে সক্রিয় থ্রম্বিনে পরিণত করে। আচ্ছা, এই থ্রম্বিন আবার রক্তরসে অবস্থিত ফাইব্রিনোজেন নামক গ্লাইকোপ্রোটিনকে ফাইব্রিন তন্তুতে পরিণত করে। এই ফাইব্রিন তন্তু আবার একটি আরেকটির সাথে লেগে এরকম জালকের সৃষ্টি করে, যেটিকে আমরা বলছি ফাইব্রিন জালক। এই জালকের মধ্যে রক্তকণিকাগুলি আটকা পড়ে যায়। মানে ফাইব্রিন জালক ক্ষতস্থানে জড়ো হয়ে থাকা অণুচক্রিকার চতুর্দিকে প্লেটলেট প্লাক বা ছিপি গঠন করে। এই ছিপিটি হচ্ছে রক্ত জমাটের কাঠামো হিসেবে কাজ করে। ফাইব্রিন জালকে তখন অণুচক্রিকা, অন্যান্য রক্তকণিকা, রক্তরস এবং অন্যান্য উপাদান বিজড়িত হয়ে আটকে যায়, ফলে রক্ত জমাট বাঁধে। আর এই রক্ত জমাট বাঁধা অবস্থায় এটিকে লাল রঙের দেখায়, কারণ এখানে লোহিত রক্তকণিকাও আটকে থাকে, যার জন্য জমাট রক্তটা লাল রঙের দেখায়। আর রক্ত যখন জমাট বেঁধে যায় তখন সেই জমাট বাঁধা রক্ত থেকে হলুদ রঙের এক ধরনের তরল বের হয়ে আসে, যেটিকে আমরা বলি সিরাম। সিরামের গঠনও রক্তরসের মতোই, কিন্তু সেখানে ফাইব্রিনোজেন থাকে না এবং প্রোথ্রম্বিন থাকে না। এই ফাইব্রিন জালকটা যে তৈরি হয় এটা সাময়িক, আবার যখন রক্তবাহিকার পুনর্গঠন শুরু হয়, নতুন টিস্যু সৃষ্টি হয় বা নতুন টিস্যুর যে কোষগুলি সৃষ্টি হয়, তখন প্লাজমিন এনজাইম এই ফাইব্রিন জালককে ধ্বংস করে দেয়। তাহলে আমরা মোটামুটি রক্ত কিভাবে জমাট বাঁধে এই বিষয়গুলি সম্পর্কে জানলাম। রক্তবাহিকা এন্ডোথেলিয়াম প্রাচীরে অণুচক্রিকাগুলি মুক্ত হয়ে যায় এবং সেখান থেকে প্রোথ্রম্বিন সক্রিয়কারী এক ধরনের পদার্থ নিঃসৃত হয়, যার ফলে নিষ্ক্রিয় প্রোথ্রম্বিন ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে সক্রিয় থ্রম্বিনে পরিণত হয়। এই থ্রম্বিন রক্তবাহিকার মধ্যে অবস্থিত ফাইব্রিনোজেন নামক প্রোটিনকে ফাইব্রিন তন্তুতে পরিণত করে। তারপরে এই তন্তুগুলো একটি আরেকটির সাথে জড়িয়ে ফাইব্রিন জালক সৃষ্টি করে, আর সেই ফাইব্রিন জালকে অন্যান্য রক্তের যে উপাদানগুলি রয়েছে সেগুলি আটকে রক্তকে জমাট বাঁধায়।
তো এবারে চলো আমরা একটা ভিডিও দেখি, সেখানে আমরা বিস্তারিত আরো ভালোভাবে বুঝতে পারবো যে রক্তটা কি প্রক্রিয়ায় জমাট বাঁধলো। তো চলো আমরা ভিডিওটি দেখি। এখানে দেখো একজন মহিলা গাজর কাটছেন, হঠাৎ করে তার হাতটা কেটে গেল। এটা কাটা জায়গা দিয়ে লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা এগুলি সব বের হয়ে যাচ্ছে। আর এটা কি রক্তবাহিকা বা ব্লাড ভেসেল। এই অনুচক্রিকা গুলিও কিন্তু বের হয়ে যাচ্ছে। এবারে দেখো এই একটা অনুচক্রিকা, এই অনুচক্রিকা ব্লাড প্ল্যাটলেটস, এখান থেকে এটা হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন, ক্ষতস্থান থেকে যে থ্রম্বোপ্লাস্টিন নিঃসৃত হয়, এটা নিষ্ক্রিয় এই প্রোথ্রম্বিন, এটা ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে সক্রিয় থ্রম্বিনে পরিণত হয়ে গেল, সক্রিয় থ্রম্বিনে পরিণত হয়ে যাচ্ছে। এবার এটা হচ্ছে ফাইব্রিনোজেন, এটাকে তন্তুতে পরিণত করলো। এই তন্তুগুলি এবার একটা আরেকটার সাথে জড়িয়ে গিয়ে এখানে দেখো একটি জালকের সৃষ্টি করবে, কাটা জায়গার সম্মুখ প্রান্তে একটি জালকের সৃষ্টি করবে। এই দেখো জালকটা, এবং সেইখানে অনুচক্রিকা, লোহিত কণিকা এগুলি এভাবে জড়িয়ে যাচ্ছে, জড়িয়ে গিয়ে একটা স্তূপের সৃষ্টি হলো। তারপর আস্তে আস্তে এই জায়গাটি দিয়ে আর কোনো রক্ত বের হয়ে যেতে পারবে না, তার মানে এখানে ব্লাড ক্লট হয়ে গেছে, ব্লাড জমাট বেঁধে গেছে। তাহলে এই ভিডিওর মাধ্যমে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে রক্ত জমাট বাঁধার যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটি তোমাদের একটি বাড়ির কাজ দিচ্ছি। এই রক্ত তঞ্চন পদ্ধতি যেটি আমরা এতক্ষণ ধরে পড়লাম, সেই পদ্ধতিটি ব্যাখ্যা করো, রক্ত তঞ্চন পদ্ধতি ব্যাখ্যা করো। আশা করি তোমরা বাসায় সুন্দর করে খাতায় লিখতে পারবে। তো আজকে আমরা এখানে শেষ করছি। আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখুন এবং আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবারও কথা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, এটাই প্রার্থনা করি মহান আল্লাহ তাআলার কাছে। তো তোমাদের সকলকে ধন্যবাদ।